আপনারা সকলেই দেখেছেন যে জীবন কৃষ্ণ সাহার কীর্তি। তিনি কখনো মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন, আজ তো আবার মোবাইলকে তিনি নর্দমায় ফেলে দিয়েছিলেন, নিজে আবার পালাতে গিয়ে নর্দমায় পড়ে ছোপে আটকে যান। তো পশ্চিমবঙ্গে এই যে বিধায়করা, তারা কতটা পরিমাণে দুর্নীতিগ্রস্ত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতটা দুর্নীতিগ্রস্ত, এবং মুখ্যমন্ত্রী দলের এই যে সম্পদগুলো, আজকে এগুলোকে নিয়েই কথা হবে। তো তোমরা কানে হেডফোনটা লাগিয়ে নাও, চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। মেয়েরা শুধু রাঁধে না চুলো বাঁধে, তেমনি আমায় যদি বলেন আপনি ঘর মুছতে জানেন, হ্যাঁ জানি, অনেকের থেকে ভালো করে দেবো। যদি বলেন কাপড় কাচতে জানেন, খুব ভালো জানি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আমাদের প্রিয় দিদি, কারোর আবার পিসি, কারোর দিদিমা, তো এই মুখ্যমন্ত্রী তিনি সব কিছুই পারেন, এমন কিছু পারেন না তিনি পৃথিবীতে এটা হয়নি। শুধুমাত্র সেলাইয়ের কাজটা পারেন না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার বিধায়কদের এত পরিমাণে ট্রেনিং দিয়েছেন যে তারা শিক্ষার নামে কোটি কোটি টাকা তুলেছে। 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা যত পরিমাণ সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করেছে, সে টাকাগুলো যদি ধরা হয় তো পশ্চিমবঙ্গের বাজেটের বেশি হয়ে যাবে। এই মুখ্যমন্ত্রী এগুলো দেখেও চুপ করে থাকেন, এবং তিনি মুখে বলেন স্টেজে দাঁড়িয়ে যে আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। তাহলে এগুলো কে দিচ্ছে? জীবন কৃষ্ণ সাহা যখন 2023 সালে অ্যারেস্ট হয়েছিল, তারপর থেকে তাকে বিধায়ক পদ থেকে কেন সরানো হলো না? আমরা দেখেছি 2023 সালে জীবন কৃষ্ণ সাহার নাটক। সিবিআই যখন তার বাড়িতে গেছিল, তখন তিনি কি করেছিলেন? পালাতে না পেরে, যেহেতু হঠাৎ হানা, তো পালাতে না পেরে তিনি তার মোবাইলগুলোকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবং সিবিআই ডুবুরি এনে ওখানটায় দিনভর তল্লাশি চালিয়ে মোবাইল দুটো উদ্ধার করে এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারটা নিয়ে কখনো কোনোদিন সাংবাদিকদের বলেননি, বা তার গলায় শুনতে পাওয়া যায়নি যে জীবনকৃষ্ণ সাহার মতো এই লোকগুলো যারা একটা টিম তৈরি করেছিল, এই টিম পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কাজ করতো। প্রতিটা জেলা থেকে এক একটা করে ক্যান্ডিডেট নিয়ে আসতো। আর পার্থ চ্যাটার্জি, মানিক বন্দ্যোপাধ্যায়, কুন্তল, সুজয় কৃষ্ণ ভদ্র, অভিষেক ব্যানার্জি, এগুলো পুরোটাই একটা টিম ছিল। এই টিমের হেড যিনি ছিলেন তিনি হচ্ছেন ভাইপো। এই ভাইপো যিনি লিপস অ্যান্ড বাউন্স নামে একটা কোম্পানি করেছিলেন, এবং এই যতগুলো টাকা তোলা হতো সব টাকা কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে যেত কালীঘাটে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যদি বলেন যে তার ঘরের লোক চুরি করছে, তিনি জানেন না, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে হয় তিনি মূর্খ ভেবেছেন, নাহলে তিনি হচ্ছেন 7 সিয়ানের আরেক সিয়ান। আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আপনি কি ভাবছেন ধমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। তৃণমূলে যারা অভিষেক ব্যানার্জিকে সেনাপতি মনে করে, যারা ভাইপোকে মনে করে যে আগামী দিনের ভবিষ্যৎ, আজকে ভাইপো যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়ে যায়, এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জির নাম প্রতিটা পাতায় লেখা আছে। একটা কথা তোমাদেরকে বলি, এই অভিষেক ব্যানার্জি যদি কোনোদিন ক্ষমতায় চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গের যে যুব সমাজ, সে সমাজের যে পড়াশোনার ক্ষতি আজকে করে দিয়েছে, ভবিষ্যতে যদি পুরোপুরি ক্ষমতায় আসে, তাহলে তো পশ্চিমবঙ্গটাকে পুরো ধ্বংস করে ছেড়ে দেবে। আজকে খনি থেকে কয়লা তোলা থেকে এবং নদীর বালি চুরি করা, ভূগর্ভস্থ যে জিনিসগুলো বা প্রাকৃতিক জিনিস, সেগুলোকে ছাড়ছে না। মানুষ তো দূরের থাক, প্রকৃতিকে নষ্ট করা, মানুষের জীবন নষ্ট করা, এই শুধুমাত্র নষ্ট করার জন্য ভাইপোর জন্ম হয়েছে। সত্যি কথা বলতে মমতা ব্যানার্জি ঠিকই বলেছিলেন যে তার ভাইপো, সে হচ্ছে 2 বছর বয়স থেকে রাজনীতি করে। সে যদি এটা যদি না করতো, তাহলে 2011 সালের পর থেকে এরকম বালি, পাথর, কয়লা, গরু এগুলো চুরি করতো না। পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি একটা ব্র্যান্ড হতে পারে। আজকে অভিষেক ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলেন যে তৃণমূল এটা করেছে, বিজেপি তৃণমূলের টাকা দেয়নি, কেন্দ্র সরকার টাকা ছাড়ছে না, দেশে আমাদের বহুত বেকারত্ব বেড়েছে, এনডিএ সরকার তারা হচ্ছে জুমলাবাজির সরকার, অনেক কথা বলেন। কিন্তু একটা কথা মানতেই হবে যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল দলটা আছে, যারা শাসন করছে, তাদের যত বিধায়ক, সাংসদ, এমনকি খোদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি পর্যন্ত চোর। মানে এক আলাদা লেভেলের দল চলছে। এই জীবন কৃষ্ণ সাহা, অর্পিতা, পার্থ, মানিক, কুন্তল, যতগুলো আছে সবগুলো একজোট হয়ে কাজ করতো। এরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, প্রতিটা জেলায়, প্রতিটা ব্লকে তুমি গেলে দেখতে পাবে এরকম চাকরি বিক্রি করার জন্য বহু এজেন্ট আছে। এই এজেন্টদের কাছে এসে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ টাকা দিত। যে দেখতো একটুখানি কম নাম্বার পেয়েছে তার জন্য 22 লাখ, যে একটু বেশি নাম্বার পেয়েছে তার জন্য 20 লাখ, যে আরও বেশি নাম্বার পেয়েছে তার জন্য 18 লাখ। এটাই ছিল নবম আর দশমের চাকরি বিক্রির টাকার অঙ্ক। কারণ আমাদের গ্রামে বহু লোক দিয়েছে, তো আমি জানি। এবার তোমাদেরকে একটা কথা বলি, মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন, এই মুকুল রায়ও অভিষেক ব্যানার্জির সাথে হাতে হাত মিলিয়ে চাকরি চুরি করেছেন। আজকে তার ছেলে বাবার অসুস্থতা নিয়ে অনেক কথা বলছে, তার ছেলে বলছে তৃণমূল সৎ, কিন্তু এই তৃণমূলের থেকে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের যুব সমাজের ক্ষতি করেছেন, সেটা ভুলবার মতো নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে,
পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি এমন একজন মানুষ যিনি 7,12,000 ভোটে জিতে এসেছেন ডায়মন্ড হারবার থেকে। এই ভোটে জেতার পরে তার কনফিডেন্স লেভেল আরও বেড়ে গেছে, কারণ তিনি অনেক সময় বলেছিলেন যে তোমরা যদি আমার বিরুদ্ধে, ইডি এবং সিবিআইকে বলেছিলেন যে তোমরা যদি আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দিতে পারো তাহলে আমি ফাঁসির মঞ্চে চলে যাব। তো আমরা একটা জিনিস এখন বুঝতে পারছি যে এই যে জীবন কৃষ্ণ সাহা যিনি অ্যারেস্ট হয়েছেন, সেই যে অ্যারেস্ট হবার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ থেকে তো কোনো রিয়াকশান পাওয়া যায়নি এবং অভিষেক ব্যানার্জির মুখ থেকেও কোনো রিয়াকশান পাওয়া যায়নি। এখানটায় কুণাল ঘোষবাবু তিনি একটু রিয়াকশান দিয়েছেন যে ভোট এসছে তো তাই ইডি একটু ধরপাকড় করবে। তো কুণালবাবুকে একটা কথা আমি বলতে চাই যে আপনি তো তৃণমূল করেন, তাহলে আমাকে একটা কথা বলবেন যে যখন ইডি সিবিআই এরা হচ্ছে কোনো একটা বিধায়কের বাড়িতে রেড করতে যায় তখন ওরা মোবাইল টোবাইল কেন ছুঁড়ে ফেলে দেয়, মোবাইলটাকে নর্দমায় কেন ফেলে দেয়, বা দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা কেন করে? এগুলো তোমাদের চোখেও দেখা যায় না, তোমরা শুনতেও চাও না। যেদিন তোমরা এগুলো নিয়ে ভাববে, যেদিন সেগুলো নিয়ে সামনে এসে বলবে যে হ্যাঁ এই লোকটা দোষী, দোষ করেছে, আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। তোমাদের মনে আছে অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন যে আমার কাটা গলা যদি গলা কেটেও দেওয়া হয় তাহলে কাটা গলা থেকে বেরোবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হ্যাঁ, তা তো বেরোবে, কারণ নিজের পিসি সাপোর্ট করছে চোরকে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। অভিষেক ব্যানার্জি 7,12,000 ভোটে কি করে জিতেছে সেটা মুখ্যমন্ত্রীর মনে প্রশ্ন জাগেনি? ডায়মন্ড হারবারে যত ভোটার আছে বিজেপি, সিপিএম এবং তৃণমূল, এই ভোটার সংখ্যাগুলো যদি মেশানো হয় তাহলে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এত ভোটারই নেই। যদি এসআইআর করা হয়, যদি মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া হয়, যদি সুস্থ সঠিকভাবে ভোট হয়, তাহলে কথা দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরও যদি ওইখানটায় ভোটে দাঁড়াতেন উনিও অতটা ভোটে জিততে পারতেন না। পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি যতটা পরিমাণ ভোট নিয়ে ক্ষমতায় এসছে। আমি নিজের নামে সব কিছু করি না, কারণ আমার প্রয়োজন নেই। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মনোজিতের সময় কোনো কথা বলেননি, তিনি তামান্নার সময় কোনো কথা বলেননি, তিনি জীবনকৃষ্ণ সাহার সম্পর্কে একটা কথাও বলেননি এবং তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের নামেও কোনো কথা বলেননি। তিনি একটা কথাই বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে পার্থ চ্যাটার্জিকে নাকি ফাঁসানো হয়েছে, ওই টাকাটা নাকি সিবিআই নিয়ে এসেছিল, তারা রেখে পার্থ চ্যাটার্জির নামে দোষ দিয়ে এতদিন পর্যন্ত তাকে জেলে রেখেছে। তো এখানটায় আমার সাদা মানে একটাই প্রশ্ন, যদি তারা এইরকম করে ভোট এলেই তৃণমূলের নেতাদের ফাঁসায়, তো পশ্চিমবঙ্গ সরকারের তো বহু টাকা, ওরা নাকি কারুর কাছে মাথা নত করে না, ওরা বাংলা কারুর কাছে হাত পাতে না, তো সেই টাকাগুলো নিয়ে ওই লোকগুলোর পক্ষে কেস কেন লড়ছে না রাজ্যের সরকার? কেন তাদেরকে দল থেকে বার করে দিচ্ছে? কেন তাদের দলের যে ভাবমূর্তি সেটাকে নষ্ট হওয়া থেকে বাঁচাচ্ছে না? কারণ ওরা ভালো করেই জানে পার্থ চ্যাটার্জির নামে যদি একটা কুকথা বলবে তাহলে অভিষেক ব্যানার্জিকে জেলে যেতে হবে, জীবনকৃষ্ণ সাহার নামে যদি একটা কথা বলবে তাহলেও ওনাকে যেতে হবে। পশ্চিমবঙ্গে তারই দলের একজন বিধায়ক সে অ্যারেস্ট হচ্ছে ইডির হাতে, আবার কিসের দুর্নীতি মামলায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা কথাও বললেন না, একটা পোস্টও করলেন না, পক্ষে হোক কি বিপক্ষে হোক। এগুলো দেখে পশ্চিমবঙ্গের মানুষ কি ভাববে? অন্যায়কে কে প্রশ্রয় দিচ্ছে, মুখ্যমন্ত্রী না সাধারণ মানুষ? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। আমি এমনকি মাটি মানুষের নামে একটা স্কিম করিনি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা জিনিস খুব ভালো করেই পারেন যে অন্যায়কে কী করে প্রশ্রয় দেওয়া যাবে, কারণ তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ভবনটা চলে ওনার ইশারাতে। আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে যখন অভয়ার কেসটা হলো তখন সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যখন ছাত্ররা তার পদত্যাগের দাবি করলো, তাকে ট্রান্সফারের দাবি করলো, সে যখন অভিযুক্ত প্রমাণ হচ্ছে তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে পাঠিয়ে দিলেন কোথায় না কলকাতা মেডিকেল কলেজে। সেখানটায় যখন ছাত্রদের বিক্ষোভ হয়ে পড়লো এবং দোষী সাব্যস্ত হলো, সেখান থেকে মুখ্যমন্ত্রী তাকে এনে স্বাস্থ্য ভবনে কাজ দিচ্ছেন। মানে কোন ধরনের চুরি বাটপাড়ি হচ্ছে এবার তোমরা বুঝতে পারছো? মানে সন্দীপ ঘোষের মতো লোকেরা কতটা ইম্পর্ট্যান্ট মুখ্যমন্ত্রীর কাছে, বা এই রকম যে দুর্নীতিগ্রস্ত ডাক্তাররা আছে যারা রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তারা কতটা প্রিয়। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। থেকে এসেছে, যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। আমি এত দরখাস্ত দিলাম, পিটিশন দিলাম, একবার মুখ্যমন্ত্রী থেকে জেলার সভাধিপতি, জেলার মানে জেলার বলে প্রেসিডেন্ট না কি বলে, ওকে দিলাম, আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। এই জীবন কৃষ্ণ বাবু, ইনার জীবনে কৃষ্ণ আছে কিনা জানি না, তবে ইনার জীবনে কংস অনেকটা ভালো করে আছে। জীবন কংস বাবু বললে এনাকে অনেকটাই ভালো হয়। তার কারণ হচ্ছে ইনার অনেক খেল দেখিয়েছেন। ইনার বাবার সাথে যা ব্যবহার করেছেন, ইনার বাবার উপরে যে পরিমাণ অত্যাচার করেছেন, বাবাকে খুন করার হুমকি দিয়েছেন, তার লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছেন, তাকে অ্যারেস্ট করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই মানুষটা যদি ঘরের লোকের সাথে এইরকম অভদ্র আচরণ করতে পারে
এই মানুষটা তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ যুবক যুবতীদের সাথে কী অবস্থা করতে পারে সেটা আপনারা ভাবতে পারছেন? এই হচ্ছে তৃণমূলের সংস্কার। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা তার দলের অন্যান্য যারা মুখ্য সচিবরা আছেন তারা কেউ ইনার পদত্যাগ দাবি করছেন না বা এনাকে পদ থেকে অপসারিত করছেন না। মানে চোর চিটিংবাজরা তৃণমূলে কতটা তাদের গুরুত্ব সেটা আজকে প্রমাণ পেয়েই গেছে। আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করুন। দেখো, ফাঁসি তো তোমায় লাগাতেই হবে, ফাঁসির মঞ্চও তৈরি থাকবে এবং তোমাকে আসতেই হবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে তুমি অনেক খেলা দেখিয়েছো। সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে তুমি বহু খেলা দেখিয়েছো। পশ্চিমবঙ্গে 2011 সালের আগে মমতা ব্যানার্জির দাবি যে তার নাকি টাকা নেই, তিনি নাকি খুব গরিব, এবং 2024 সালে এসেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী নাকি অনেক গরিব মানুষ। তাহলে তার ভাইপো কোথা থেকে হঠাৎ করে এত টাকার মালিক হয় বা তার বাড়ি এত বড় বাড়ি করতে পারে, সেটা নিয়ে আমাদের মনে গভীর প্রশ্ন। পশ্চিমবঙ্গের মানুষ আজকে তোমাকে বলছে কি যে তুমি নাকি চুরি করে বাড়ি বানিয়েছো, তোমার বাড়ির ভেতরে এটা আছে, সেটা আছে, সেটা আছে। তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য তুমি একটা দিন অন্তত নিজের ফোনে বাড়ির যে ভেতরের অংশটা একটা দিন অন্তত ভিডিও করে দিতে পারতে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লিয়ার হয়ে যেত যে আমি কতটা গরিব, আমি কতটা সৎ, সেটাই প্রমাণ পেত। কিন্তু তুমি সেটা করবে না। अब तो सच बोल दे। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের মনে গভীর সংশয় আছে, কারণ ইনি যেই বিজেপিকে এখন দোষ দিচ্ছেন, যে সিপিএমকে এখন দোষ দিচ্ছেন যে তারা চাকরি খেয়েছে, তারা নাকি অনেক খারাপ। তাহলে আজকে যখন তার দলের বিধায়করা ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারুর বান্ধবী আছে, সে বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে, বুড়ো বয়সে বান্ধবী রেখে সে বান্ধবীর সাথে পুতুল টুতুল বিদেশ থেকে কী সব আনাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী সে বিষয়ে মুখ খুলতে নারাজ। শুধুমাত্র সিপিএম চাকরি খেয়ে নিল, বিজেপি তাদের টাকা দিচ্ছে না, এই করতে করতে তার রাজনৈতিক জীবনটা কেটে গেল। সিপিএম সরকারের দোষ খুঁজে খুঁজে তিনি ক্ষমতায় এসেছেন, আর তৃণমূলের দোষ খুঁজতে গেলেই হচ্ছে গদি মিডিয়া, তুমি বিজেপির দালাল, সিপিএমের হারমাত বাহিনীর লোক তুমি। পশ্চিমবঙ্গে আজকে তুমি যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে, তাহলে হয় তোমাকে জেলে যেতে হবে, না হয় তোমার কঠিন শাস্তি হবে, তোমাকে গায়েব করে দেবে, ওই শিক্ষকটার মতো। মাদারের বাচ্চা। এই মুখ্যমন্ত্রী তিনি দাবি করেন তিনি জীবনে কোনোদিন অন্যায় করেননি এবং অন্যায়কে প্রশ্রয় দেননি। তাহলে আজকে ভাইপোর নামে যে দুর্নীতি তার গলা পর্যন্ত চলে এসছে, এরপরে তিনি তাহলে মানবেন যে তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন এবং তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সর্বসেরা চিটিংবাজদের মধ্যে অন্যতম একটা চিটিংবাজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে ভরা সভায় দাঁড়িয়ে তিনি যদি বলতে পারেন কেষ্টমণ্ডল খুব ভালো ছেলে, ও খুব ভালো সংগঠক, ভালো কাজ করছে, তাকে কোর কমিটির সভাপতি করা হোক, যেখানটায় দুর্নীতি, যেখানটায় বিরোধী দল আছে সব থেকে মানে লোয়েস্ট ক্যাটাগরির, সেইখানটায় মুখ্যমন্ত্রী সেই হারমাতদের দিয়ে তিনি চালাতে চাইছেন রাজ্যটাকে। এনাদের যে টার্গেট, সেই টার্গেটে আসলে বিজেপি এবং সিপিএম আঘাত করছে, তো তাই এনাদের টার্গেটটা পূরণ হচ্ছে না। এনাদের টার্গেট হচ্ছে আমরা 10টা বছর থাকবো, পুরো শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার পেছন মেরে দিয়ে আমরা আরামসে থাকবো, কিন্তু তা হবে না। উপরওয়ালা বলে একটা কোনো কিছু একটা আছে শক্তি, যেই শক্তি তোমাদেরকে বারে বারে সিবিআই আর ইডির কাছে এনে পৌঁছাচ্ছে। আমার সাধনা মিটিল, আশা না পুরিল। প্রথমে গেল সিবিআই 2023 সালে, 2025 সালে এসে ইডির হাতে ধরা পড়েছে। মানে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, যার ফলে ইডি এসছে। প্রায় 8,000 জন অশিক্ষিত শিক্ষক, যাদেরকে জীবন কৃষ্ণ, তারপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, পার্থ, কুন্তল, সুজয় কৃষ্ণ ভদ্র, এরা তাদেরকে চাকরি দিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী তিনি এতটাই শক্তপোক্ত মানুষ, তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। সেই মুখ্যমন্ত্রী আজকে দেখছেন তার চোখের সামনে অবৈধ যারা বা যারা অযোগ্য, তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে, এবং এতে যোগ্যদের কতটা অসম্মান হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জানছেন না। আজকে একটা যোগ্য শিক্ষক সে রাস্তায় নেমেছে আন্দোলনে নিজের পেটের জন্য, সেখানটায় মুখ্যমন্ত্রী তার পেটেই লাথি মারছেন, তার বুকে লাথি মারছেন। সেরকম করে আজকে শিক্ষা ব্যবস্থার হালটাও সেইভাবে দাঁড়িয়েছে। যে রাজ্যে চাকরি বিক্রি হয়, যে রাজ্যে সরকার চাকরি বিক্রি করার পরে সে চাকরি যখন চলে যায়, তখন বিরোধীদেরকে দুষতে থাকে যে তোমাদের জন্য চাকরি গেল, আমি তো চাকরি দিয়েছিলাম। সেই রাজ্যে শিক্ষার হাল কতটা সেটা পশ্চিমবঙ্গবাসী জানে। সেই পশ্চিমবঙ্গবাসী যাদের আজকে ঘরে ঘরে রাজমিস্ত্রি তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জি মাইক্রোফোন হাতে নিয়ে বলছে স্কিল আছে তাই নিয়ে যাচ্ছে, মানে ইনি রাজমিস্ত্রির স্কিল শেখাচ্ছেন। স্বাধীনতা সংগ্রামের আগে এবং পরে কলকাতা ছিল ভারতবর্ষের সব থেকে ধনী একটা শহর, যেই শহরে ইংরেজরাও এসে তাদের ঘাঁটি গেড়েছিল। আর এখানে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ যে কত নম্বরে আছে সেটা হয়তো আমাদের জানা নেই। পশ্চিমবঙ্গের আসল যে দেনা সেটা সম্পর্কে তো আমাদের জানা নেই, তাই অন্তত ইন্টারনেট খুঁজে যেটা পাওয়া যাবে সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। পশ্চিমবঙ্গে যখন সিপিএম সরকার গেছিল, তখন দেনা করে গেছিল 2 লক্ষ কোটি টাকা।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরে 64 লক্ষ কোটি টাকা দেনা করেছেন। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কতটা সুন্দরভাবে চলছে। এখন আপনারা বলতে পারেন যে দিদি ধার করে হোক যা করে হোক আমাদের তো সংসার চালাচ্ছে। আপনাদের বাচ্চার যে পড়তে পারছে না, যার পড়াশোনার অভাবে যে একদম মূর্খ তৈরি হচ্ছে, যে রাজমিস্ত্রি তৈরি হচ্ছে, সে রাজমিস্ত্রি করে 70,000 টাকা শোধ করতে পারবে তো সরকারের, যেগুলো সরকার ধার নিয়ে রেখেছে। তোমাদের বাড়িতে কত টাকা পেয়েছো যে তোমরা 70,000 টাকা দেনা শোধ করবে? শুধুমাত্র 1000 টাকা 500 টাকার লোভ দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষের থেকে ভোট নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে চুতিয়া বানানো ছাড়া আর এই সরকারের অন্য কোনো কাজ নেই। এরা আজকে দাবি করছে যে মেট্রো রেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে। তাহলে চুরিটাও তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, তাই না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেখানে 24,500 জন শিক্ষক দরকার ছিল, সেখানে তিনি 25,000 থেকে 27,000 পর্যন্ত নিয়ে গেলেন। তিনি তার সিট সংখ্যা বাড়িয়ে নতুন করে অবৈধ নিয়োগ করলেন, যাদের জন্য আজকে পুরো শিক্ষক যে প্যানেলটা সেটা পুরো বাতিল হয়ে গেল। তাহলে ভাবো মুখ্যমন্ত্রী কত ভালো কাজ করেছেন, মানতেই হবে। আর এই অযোগ্যদের জন্য মুখ্যমন্ত্রী পুরো প্যানেলটাকেই বরবাদ করে দিচ্ছে। ডিসেম্বর পর্যন্ত তাদের স্যালারি দেওয়া হবে এবং সেই স্যালারি দেওয়ার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারপরে হাত তুলে নেবে আর কি। তারপরে বলবে আমার তো কিছু করার নেই, সুপ্রিম কোর্টের আদেশ। চুরি ঢাকতে এনাদেরকে ডেকেছিল নেতাজি ইন্ডোরে, এনারাও গিয়ে পুরো বোকা হয়ে গেলেন। এবং আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোরে যাদেরকে তিনি ডেকে নিয়ে গেছিলেন তারা অনেকেই ছিল তৃণমূলের ক্যাডার। মুখ্যমন্ত্রী বলতে পারেন যে বিজেপি বাইরে থেকে লোক ঢোকাচ্ছে, কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রী বাইরে থেকে লোক এনে ঢোকাচ্ছে শিক্ষকদের জায়গায়, সেটা তিনি একবারও বললেন না। পশ্চিমবঙ্গ আজকে পুরো খাদের ধারে দাঁড়িয়ে আছে। এই খাদ থেকে বার করতে হলে আগে এই জুমলাবাজি সরকার তাড়াতে হবে এবং এই নটঙ্গী মহিলাকে আগে বার করতে হবে। একে যদি না সরানো হয় তাহলে পশ্চিমবঙ্গ পুরো ডুবে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কখন কি বলেন সেটা আমি জানি না। আচ্ছা চিজ মারি তুমি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। তোমাদের কি মতামত তোমরা সেটা আমাকে ভালো করে জানিও, তাহলে আমি এরপরে আরও ভিডিও বানাতে অনেক সুবিধা হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।